দৈনিক টিভির একটা সম্প্রচারে আমি চলে এলাম। থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে আন্দাজ করতে পেরেছেন যে থাম্বনেলের মধ্যেই বলা আছে হয়তো এবার আবু সিদ্দিক সংখ্যালঘু সম্প্রদায়ের যে ব্যক্তি, যে ছেলে, কম বয়সী ছেলে, সে হয়তো এবারে বিচার পেতে চলেছে। হ্যাঁ, শুনে অনেকটা আপনারা অবাক হয়ে যাচ্ছেন যে কি করে বিচার পাবে। হ্যাঁ, এবার মনে হয় সে মৃত্যুর পরে বিচার পেতে চলেছে। ঠিক যে বিচারটা আনিস খান পেয়েছে, সেই বিচারটা হয়তো এবারে পেতে চলেছে এই সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে আবু সিদ্দিকী। বিষয়টা হলো, সে যখন জীবিত ছিল তখন আপনারা দেখেছেন সে এ অফিসার অফিসার, এ দরজা ও দরজা, এ অফিস ও অফিস, এ অফিসার অফিসার করে ঘুরে বেরিয়েছে, কিন্তু সে কিন্তু বিচার পায়নি। সে বিচারের দরজায় গিয়েছে এবং বিচারের দরজায় গিয়ে সম্ভবত তার বাবার, তার ফ্যামিলির কথা অনুযায়ী সে একটা টাকা পয়সাও দিয়েছে বিচারের জন্য, বাঁচার জন্য, কিন্তু সে বাঁচেনি। সেই সময় তাকে বাঁচানোর জন্য তার যে দল, সেই দলের কোন নেতা হোক বা হাইকোর্টের লয়ার হোক, তারা পাশে ছিলেন না। ভালো করে বুঝে দেখুন, রাজনীতি, বিচার, আমাদের দেশ সম্বন্ধে একটু ভাবুন। সে যখন বেঁচে ছিল তখন তার দল, যে দল তিনি করেন বলে সেই দলের একমাত্র বিধায়ক আইএসএফ এর নওশাদ সিদ্দিকী সাহেব, তিনি দাবি করছেন সে আমার কর্মী। তাহলে সেই যখন সে বেঁচে ছিল, সে যখন অত্যাচারিত হচ্ছিল, তখন আপনার হাইকোর্টের লয়াররা কোথায় ছিল? যখন মারা গেল তখন রাজনীতির বাজ পাখিরা তেড়ে আসছে। এবার রাজনীতির বাজ পাখিরা তেড়ে আসছে। সবাই দাবি করছে যে এই মানুষটি আমার, এই কর্মীটি আমার ছিল, এবং তড়িঘড়ি চলে গেল সুপ্রিম হাইকোর্টে, এবং হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা অর্ডার দিয়ে দিলেন, চলো এবার তার দেহ কবর থেকে তোলো। মানে যখন সে বেঁচে ছিল তখন কিন্তু সে বিচার পায়নি। সে দরজায় ও দরজায় ঘুরেছে, পুলিশের কাছে সম্ভবত টাকাও দিতে চেয়েছে বা দিয়েছে, কিন্তু যখনই সে মারা গেল, এবারই শুরু হলো খেলা। শুরু হয়ে গেল হাইকোর্ট, শুরু হয়ে গেল হাইকোর্টের বিচারপতি, এবং শুরু হয়ে গেল বিভিন্ন লয়ার সামনে এলো, তার রাজনৈতিক দলও সামনে এলো, এবং হাইকোর্টে চলে গেল। হাইকোর্ট এবার তার ময়নাতদন্তের জন্য তার দেহ তুলবে এবং পোস্টমর্টেম হবে। আগামী দিনে এটা নিয়ে কি কি হবে, আমি একজন আইনের খুব সামান্য ছাত্র হিসেবে আপনাকে বলে দিচ্ছি। এই বিষয়টা এবারে দাবি উঠবে যে সিবিআই তদন্ত হোক। সিবিআই তদন্ত যখন হওয়ার কথা বলা হবে, সঙ্গে সঙ্গে রাজ্য কিন্তু অপোজ করবে, রাজ্য বিরোধিতা করবে। রাজ্য বলবে না, সিবিআই তদন্ত না। এরকম হাজার কারণ দেখানো হবে। যদি এক্ষেত্রে দেখা যায় কোন পুলিশ, যেসব পুলিশের নামে অভিযোগ করা হচ্ছে, সেই পুলিশ, কোন পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা রাজ্য সরকার নেয় বা কোনো মামলা চালু করে, সেক্ষেত্রে কিন্তু হাইকোর্ট আর সিবিআই তদন্ত হয়তো দেবে না এই মুহূর্তের জন্য, এবং সিট গঠন করবে, যেমন আনিস খানের ক্ষেত্রে করা হয়েছিল, এবং গঠন করার পর মামলা চলবে, এবং সেই মামলা চলতে 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 একটা দিন, এরকম দিন আসবে যদি হাইকোর্ট মনে করে যে এই মামলা আমরা স্যাটিসফাইড নই বা এই মামলায় ঠিকঠাক বিচার হচ্ছে না, তখন কি হবে? তখন এই বিচারটা হয়তো এবারে সিবিআই এর কাছে কনভার্ট হবে, আর সিবিআই এর কাছে যাবে, সিবিআই আবার খেলবে, সিবিআই আবার একে ডাকবে, ওকে ডাকবে, আবার চলবে, চলতে 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 চলবে, এবং ততক্ষণের মধ্যে কিন্তু পুরো আন্দোলন থেমে যাবে। তাকে নিয়ে এখন সবাই আন্দোলন করবে, তার কবর থেকে তার দেহ উঠবে, সবাই খুব আনন্দের সহকারে, সাংবাদিকরা যাবে, ভিডিও ফুটেজ করবে, আপনি দেখবেন, খুব মজা পাবেন। আমার কথাও শুনছেন, হয়তো খুব আনন্দিত হচ্ছেন। অনেক কিছু হবে, অনেক কিছু হবে। হতে 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 বিচারের বাণী যেন নিবৃতে একসময় কাঁদবে। কি হবে? বিচার চলবে, বিচার চলতে চলতে আনিস খানের মতোই হয়তো সেই বিচার চলতে চলতে কি হবে, সবাই ক্লান্ত হয়ে যাবে, এবং সবাই যখন ক্লান্ত হবে তখন কিন্তু তার মা বাবা ক্লান্ত হবে না, এবং একমাত্র তার মা বাবা এবং ফ্যামিলির লোক লড়ে যাবে, এবং তারাই লড়ে যাবে, আর বাকি লোক সব ভুলে যাবে। মাঝে মাঝে বছরে একবার করে যেমন ভাবে আনিস খান দিবস পালন করা হয়, ঠিক তেমন ভাবে হয়তো পালন করা হবে নিহত বা শহীদ আবু সিদ্দিকী দিবস। হয়ে গেল রাজনীতি শুরু। সেদিন অনেক কিছু বক্তব্য হবে, বছরে একবার করে পালন হবে, কোন একটা নির্দিষ্ট রাজনৈতিক দল সেইটা দিনটা পালন করবে। আমার প্রশ্ন, এটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই, আন্দোলন প্রতিবাদ মানুষ করতেই পারে, কিন্তু আমার প্রশ্ন হলো, যখন সেই ছেলেটি জীবিত অবস্থায় বিচার করছিল, বিচার চাই করছিল, সেই সময় এই মানুষগুলো কোথায় ছিল? এত উকিল কোথায় ছিল? এই উকিলটা নিশ্চয়ই টাকা নিচ্ছে না। ডাইরেক্ট অমৃতা সিনহা মাননীয় জাজের কাছে চলে গেলেন এবং রিট পিটিশন দায়ের করলেন, এবং অর্ডার বেরিয়ে এলো। সেই সময় কিন্তু করা হলো না, ছেলেটা মারা গেল।
ছেলেটা মারা গেল, এবার বিচার শুরু হয়ে গেল, বিচার চাই বিচার চাই, হাইকোর্টের অর্ডার, এই হচ্ছে ওই হচ্ছে হবে। কিন্তু ভাবুন, এই ক্ষেত্রে আমি কনক্লুশনে চলে আসছি, আমি বলতে চাইছি যেটা, সেটা হলো যদি সেই ছেলেটি নিশ্চয়ই সাহায্যের জন্য অনেকের কাছে গেছিল, এবং সেই সমস্যায় যখন পড়েছিল, তাকে যখন পুলিশ 1.5 লাখ টাকা চাইছিল, সেই সময় কিন্তু অনেক মানুষ তার পাশে দাঁড়াতে পারত, কেউ কিন্তু দাঁড়ায়নি। সে একা লড়ছিল, তার বাড়ি থেকে টাকা নিয়ে এসে জমা করছিল। আমাদের বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে কিরকম বিষয়টা কাজ করে দেখুন। যদি সেখানে সেই বাড়ি, আমি এরকম একটা ভিডিও দেখছিলাম যে আনিস খান, ওই আপনার আবু সিদ্দিকীর কোন একজন আত্মীয়ের কেউ একজন লয়ারও রয়েছেন, সেই লয়ার ছিল কোথায়? সেই লয়ারের কাছে কেন তার বাড়ির লোক গেল না? কেন সাহায্য পেল না? কেন যখন পুলিশ টর্চারিং করছিল সেই সময় পুলিশের কাছে, পুলিশ টর্চারিং করছে, পুলিশের কাছে সাহায্য ভিক্ষা না করে সে কেন তখন হাইকোর্টে গেল না? এবার মৃত্যুর পরে হাইকোর্টের দরজা খুলে গেল তার জন্য, সে কবরে কাঁদছে আর সবাই হাইকোর্টে ছুটছে, বিচার হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, অনেক কিছু হবে, ডলার থানা ঘেরাও হবে, বিক্ষোভ হবে। আলটিমেট কি হবে? আলটিমেট অন্য গ্রাউন্ডে আমি বলছি, এই পুলিশের নামে, ধরুন কোন পুলিশের নামে অভিযোগ এলো, সেই পুলিশের নামে মামলা হবে, প্রথমে তার বাড়ির লোক বলবে, কি কি হবে দেখুন, এটা হওয়ার খুব চান্স আছে। আমি একজন আইনের ছোট্ট ছাত্র হিসেবে আপনাদেরকে বর্ণনা করছি। সেই পুলিশের বিরুদ্ধে মামলা হওয়ার চেষ্টা হবে, প্রথমে তার বাড়ির লোক বলবে যে সরাসরি মামলা, মানে খুনের মামলা দায়ের করা হোক, কিন্তু পুলিশ বলবে না, কেন শুধু সরাসরি খুনের মামলা হবে? আমরা তো অন ডিউটি ছিলাম, আমাদের তো এটা কারণে মরেনি, অলরেডি বলা শুরু হয়ে গেছে, তাই অন্য কারণে, অন্য কোনো ডিজিজ ছিল, অন্য কোনো রোগ ছিল, সেই জন্য সে মারা গেছে। এবং এরকম চলতে থাকবে, চলতে চলতে একটা সময় লড়াই লড়াই লড়াই, কোর্ট কাচারি সব হবে, এবং এই বিষয়টা ঠিক কামদুনি কানার মধ্যে সুপ্রিম কোর্টে যাবে, প্রচুর নেতা গজিয়ে যাবে, তারা এক এক পার্টিতে চলে যাবে, আন্দোলন হবে, অনেক কিছু হবে, কিন্তু কাঁদবে কে? কিন্তু কবরে শুয়ে নিঃশুবে কাঁদবে একমাত্র এই ছেলেটি, আবু সিদ্দিকী। সে তখন তার ধর্মীয় মতে সে আল্লাহর কাছে বিচার চাইবে, আর তার বাড়ির লোক ছুটবে কোর্ট আর কোর্ট আর কোর্ট। হয়ে গেল, যতদিন আপনার এতে থাকবে, যতদিন খবরে থাকবে ভালো, আর খবর থেকে চলে গেল, হয়ে গেল, তার বাড়ির লোক ছুটবে, সবাই বলবে আমরা তোমার পাশে আছি, আমরা তোমার পাশে আছি। সত্যি কি কেউ পাশে থাকে? আমরা কি সত্যি পরিবর্তন হতে পারছি? আমরা কি সত্যি এটা কেন বুঝতে পারছি না যে সবচেয়ে প্রথমে পুরো সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য, এবং এই ধরনের আইনি ঝামেলা, এই ধরনের সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য নিজেকে প্রথমে সবল করতে হবে। আপনাকে নিজেকে সবল করতে গেলে আপনাকে শিক্ষিত হতে হবে। আমি আমার প্রতিটা ভিডিও এই জিনিসটা বলি, যদি আপনি শিক্ষিত না হতে পারেন, যদি আপনার শিক্ষা সঠিক সুস্থ শিক্ষা, অন্তত গ্র্যাজুয়েশন বা অন্তত উচ্চ মাধ্যমিক পাস হতে হবে আপনাকে, এবং বা গ্র্যাজুয়েট হতে হবে, এইটুকু শিক্ষা আপনাকে হতে হবে। আপনি যদি ভাবেন যে আমি শিক্ষিত হচ্ছি, শিক্ষা হচ্ছে মানে আমি চাকরির জন্য, চাকরি না পেলে শিক্ষার কোনো দাম নেই, একদম ভুল ভাবছেন। আপনার বাড়ি যদি কোনো মানুষ, কোনো ছেলে যদি শিক্ষিত হতে পারে, তাহলে সেই ছেলেটি কিন্তু আপনার বাড়ির জন্য আলো। সে কিন্তু পুলিশের এইসব ঘপ্পরে যাবে না। পুলিশ তার নামে যে মামলা দিল সে কি করবে? সে বাড়ি বসে গুগলে সার্চ করবে, করে দেখবে পুলিশ আমাকে 3 to 6 সেকশন 226 300 বড় ধারা, ধরুন 307 মামলা দিল। সেই মামলা, সেই ধারার মানে কি? সে আর কারোর পিছনে ছুটবে না, কাউকে টাকাও দেবে না, কোনো উকিলকেও টাকা দেবে না, সে নিজেই সেগুলোকে সার্চ করবে, করে দেখবে, ভাববে যে এই মামলার এই ধারার মানে কি, এই ধারা হলে ক বছরের জেল হতে পারে। এটা আপনি জেনে রাখবেন। সুশিক্ষায় যদি আপনি শিক্ষিত হতে পারেন, বা শিক্ষিত যদি আপনি বাড়ির মধ্যে কাউকে করে রাখতে পারেন, বা আপনি নিজে যদি শিক্ষিত হন, এইটা কোনো লয়ার হতে হয় না, কোনো উকিল হতে হয় না, গুগলে যদি আপনি সার্চ মারেন, আপনার সেই শিক্ষা যদি আপনি থাকেন, সেই শিক্ষা যদি আপনি অর্জন করেন, তাহলে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে এই ধারাটার মানে কি, এবং এটা হলে ক বছর জেল হতে পারে, এই ধারাটা হলে পুলিশ কি ব্যবস্থা নিতে পারে, এটা আপনি তখন জেনে যাবেন। প্রথমে দরকার সমাজ পরিবর্তন এবং প্রতিবাদের জন্য প্রথমে দরকার শিক্ষা। আপনি যদি শিক্ষার আলো এগিয়ে না নিয়ে যেতে পারেন, তাহলে আপনি কিছু করতে পারবেন না। এখন দেখবেন এরকম আমিও দেখি অনেক সময় মাদ্রাসার শিক্ষা বা ধরুন ধর্মীয় শিক্ষা, ধরুন যেটা অনেক, বিশেষ করে আমি যেটা চারপাশে দেখি, মাদ্রাসার শিক্ষা খুব প্রকট ভাবে এগিয়ে যাচ্ছে, খুব ভালো কথা। এবং এটা আমার মাথায় রাখবেন, মাদ্রাসা শিক্ষায় যদি আপনাকে শিক্ষিত করতে হয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের, তাহলে আপনাকে সঠিক জায়গায় আপনার ছেলে মেয়েকে ভর্তি করতে হবে।
কেউ পেন খুলেছে, কোনো একটা জায়গায় পড়াশোনা হচ্ছে, ছেড়ে দিচ্ছে, শুধু শুধু আরবি শিক্ষায় আপনি শিক্ষিত হচ্ছেন, কোনো লাভ হবে না। 1% আপনার লাভ হবে না। লাভ হতে গেলে একমাত্র আপনাকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং সব রকম শিক্ষায় আপনাকে শিক্ষিত হতে হবে। আপনাকে বাংলা, ইংরেজি, অঙ্ক জানতে হবে, অন্তত বাংলা ইংরেজি দুটো ভাষা ভালো করে জানতে হবে, তার সাথে আপনাকে আরবি জানতে হবে। আপনার যদি মনে হয় যে আমার ছেলেকে আরবিও শেখাবো এবং সাথে সাথে আমাকে অন্য আরবি শেখাবো, ধর্মীয় শিক্ষা শেখাবো, তার সাথে সাথে কিন্তু আপনাকে বাস্তব শিক্ষাও শিক্ষিত করতে হবে, না হলে কিন্তু ওই আরবি শিখে কোনো লাভ নেই। আপনাকে আরবিও শিখতে হবে, আপনাকে বাস্তব শিক্ষা বাংলা, ইংরেজি, অঙ্ক এটাও শিখতে হবে। তার জন্য আপনাকে আলামিনের মতো শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েকে ভর্তি করতে হবে। আপনি যে কোনো জায়গায় ছেলে মেয়েকে ভর্তি করে দিলেন, একটা পাড়ায় গজিয়ে ওটা ছোট মাদ্রাসায় ভর্তি করে দিলেন, দিয়ে মনে করছেন আমার ছেলে শিক্ষিত হচ্ছে, কোনো লাভ হবে না। লাভ করতে গেলে একমাত্র ভালোভাবে যদি আপনি মনে করে থাকেন যে আমাকে বাস্তব শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা একসাথে আমি শেখাবো আমার বাচ্চাকে, তাহলে আপনাকে কিন্তু ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে হবে এবং সেটা আলামিনের মতো শিক্ষা প্রতিষ্ঠান। আমার বলার কথা একটাই, যেটা হলো এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিভিন্ন সময়, শুধু সংখ্যালঘু না, অন্যান্য সম্প্রদায়ের মানুষ বিভিন্ন সময় মারা যান, হত্যা হয়, এবং তার পরিপ্রেক্ষিতে দেখবেন সবচেয়ে বড় সমস্যা যেটা হয় তাদের মধ্যে শিক্ষার অভাব থাকে। তারা কিন্তু কোন সময় কি করতে হয় সেটা বুঝতে পারে না। আমার একটাই বলার কথা, এই পুরো ঘটনায় আমি নিন্দা করছি এবং আমি চাই এই আবু সিদ্দিকী যে মারা গেল তার বিষয় যারা তাকে মারলো তার সেটা শাস্তির আওতায় আসুক, শাস্তি পাক। কিন্তু মনে রাখবেন, যদি সেই ফ্যামিলি, আমি জানি না, আমার মন্তব্য করা হয়তো ঠিকই হচ্ছে না, তবুও আমি সেটা সঠিক মনে করছি, সেটাই বলছি। সেটা হলো এই ফ্যামিলি যদি ঠিকভাবে আইন জ্ঞানেতে থাকতো বা সুশিক্ষায় শিক্ষিত হতে হতো, তাহলে এরা পুলিশের পিছনে না ছুটে উকিলকে টাকা দিত, কোর্টে টাকা খরচ করতো, করে সে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবতো। সেটা করলো না, সে টাকা জমা দিতে গেল, পুলিশের পিছনে ছুটলো, মার খেলো, জীবন গেল, এবার আন্দোলন শুরু। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, 10-12 মিনিট। আপনারা আমার এই চ্যানেলের সঙ্গে এর আগেও থেকেছেন, আশা করি আগামী দিনেও থাকবেন। যাই হোক, আমার বলার কথা একটাই, সেটা হলো আইনের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। কোনো সমস্যায় পড়ে গেলে আপনাকে আইনের দ্বারস্থ হতে হবে। মনে রাখবেন, আপনি যেমন আপনি অসুস্থ হলে কি করেন? আপনি অসুস্থ হলে পাড়ার কোনো ডাক্তারকে দেখান, তারপরে ছোট হসপিটালে দেখান, তারপরে আপনি নিশ্চয়ই তো একসময় বড় হসপিটালে ছোটেন, বড় নার্সিংহোমে ছোটেন। ঠিক একইভাবে আপনি যখন আইনি সমস্যায় পড়বেন, আপনি কারোর পিছনে না দৌড়ে আপনাকে আইনি রেমেডি, আইনি সলভ খুঁজতে হবে, সঠিক সলভ, এবং সেই সমাধানের মাধ্যমে আপনাকে এগোতে হবে। এবং এই বিষয়গুলো, যে আইনের কোনো সমস্যায় পড়লে আপনাকে কিন্তু আইনের যারা বিশেষজ্ঞ তাদের দ্বারস্থ হতে হবে, হয়ে সমস্যার সমাধান করতে হবে। এবং সেক্ষেত্রে যদি আপনি দেখেন কি পুলিশ প্রশাসন হোক কি কোনো ব্যক্তি বা কোনো নেতা এরকম থাকে অনেক পাড়ায়, তারা কি করে এই ধরনের বিষয় সমাধানের জন্য টাকা পয়সা দাবি করেন এবং তিনি বলেন যে টাকা পয়সার বিনিময়ে পুলিশ তোমাকে ছাড়বে না। আপনি মনে রাখবেন, পুলিশ কিন্তু সে তার নিজের কাজটাই করে, আপনার কাছ থেকে টাকাও নেবে, আপনাকে সমস্যাও ফেলবে, আপনাকে আলটিমেট কিছু করবে না, সব করে দেবো বলে চলে যাবে। সুতরাং সাবধান থাকতে হবে আমাদেরকে। অবশ্যই আপনার এবং আপনার পরিবারের কোনো মানুষ, যদি আপনি নিজে শিক্ষিত হন, খুব ভালো। মনে রাখবেন, শিক্ষিত হওয়া মানে কিন্তু চাকরি নয়। শিক্ষিত হওয়া মানে আপনার বাড়িতে একটা আলো, একটা রাস্তা খুলে দেওয়া, এবং আপনি শিক্ষিত হতে হবে। এবং সুশিক্ষায় শিক্ষিত যদি আপনি হতে পারেন, তাহলে এই ধরনের সমস্যা থেকে আপনি কিন্তু নিষ্কৃতি পাবেন। এবং আপনি যদি সঠিকটা নিজেই বাড়ি বসেই ভাবতে পারবেন, আপনাকে পুলিশ একটা ইংরেজি চিঠি দিয়ে গেল, সেই চিঠি নিয়ে আপনি ছুটে বেড়াচ্ছেন, পুলিশ কেন চিঠি দিয়ে গেল, আর চিঠি খুঁজে বেড়াচ্ছেন, পুলিশকে টাকা দিচ্ছেন, ছুটছেন, ঝামেলা করছেন। তাহলে কি করতে হবে? আগামী সমাজকে সুন্দর করতে আপনাকে আপনার পরিবারের কোনো একজন মানুষকে শিক্ষিত করে তুলতে হবে। এই উদ্দেশ্য আপনাকে থাকতে হবে যে এই মানুষটি কোনো একজন বাড়ির একটা ছেলে হলেও, একটা মেয়ে হলেও, তাকে শিক্ষিত করতে হবে। শিক্ষিত করে এবার আপনি যা পারেন করুন। শিক্ষিত করেও যদি সে মাঠে গিয়ে কোদাল কোপায়, তাহলে মনে করবেন আপনার বাড়িতে একটা আলো আপনি তৈরি করেছেন, এবারে সে যা পারে করুক। সে যে কোনো পদ্ধতির মাধ্যমে সে উপার্জন করে বেঁচে থাকবে, সেটা তার ব্যাপার। আর এটা আপনি মনে রাখবেন যে সবকিছুই ভাগ্য, বেশিরভাগ কিছুই ভাগ্য। আপনি শিক্ষিত হলেন, বড় কিছু করলেন, বড় অফিসার হলেন, কিন্তু আপনার হয়তো কপালে দুঃখ যদি লেখা থাকে, আপনার সেটাই হবে। সুতরাং শিক্ষা যে চাকরির জন্য, এটা ভাববেন না। আর শিক্ষার আলোয় আপনাকে পরিস্থিতিত করতে হবে চারিদিকে, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা আরো কিন্তু কমবে। যদি সেই বাড়িতে আবু সিদ্দিকীর ওই যে সমস্যা আবু সিদ্দিকী পড়েছিল, সে সময় তার পাশে কেউ ছিল না, যদি তার পাশে কেউ থাকতো, তাহলে সে নিশ্চয়ই আইনের দ্বারস্থ হতো এবং এই সমস্যা থেকে নিষ্কৃতির সুযোগ পেত। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আর বেশি বাড়াচ্ছি না, 15 মিনিট প্রায় হয়ে গেল।
এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। লাইক তো আপনি করেনই, পাশে থাকেন বলেই চ্যানেলটা আরো দূরে যেতে পারছে, দিনের পর দিন সাবস্ক্রাইব বাড়ছে। পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আইনের বিভিন্ন ব্যাখ্যা নিয়ে আমি আবার চলে আসবো। ভালো থাকবেন।